ভেঙে দাও গড়িয়ে দাও, মানে এটারই বলে যে মরার উপর খরার ঘা। কারণ তিনি একজন নোবেল লয়েড, মানে একজন নোবেল বিজয়ী। যাই হোক, ইউনূসের কপাল ভালো, যাওয়ার আগে একটা ধামাকা কাকু ঘটাই দিয়ে যান, ইতিহাসে আপনার নামটা স্মরণীয় থাকবে। ডক্টর ইউনূস স্যার মজার মানুষ, সত্যি মজার মানুষ। কিভাবে মজা নিতে হয় উনি জানে। আসলে না, আরো অনেক জ্বালাইতে পারতো ভারতকে। ভারতের চোখে চোখ রেখা কথা বলছে না, ভারতের এতদিনের 12টা বাজায় দিতে পারতো। পারতেছে না কেন জানেন? নিজের দেশের মধ্যে ওই যে ইটিং সিটিং মিটিং চলতেছে গত 1.5 বছর যাবত, এদের নিয়েই ব্যস্ত। ভারতকে জ্বালাবার সুযোগ পাইতেছে না। বহুদিন পর সেই সুযোগটা চলে আসছে। কি যে জ্বালাটা জ্বলবে দেখবেন, পুরো ভারতের মিডিয়া ঝাঁপায় করবে। অবশেষে বহু জল্পনা কল্পনার পরে, অনেক চড়াই উতরাই পেরিয়ে, দীর্ঘ প্রতীক্ষার পরে বিএনপি তাদের 237টি আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করেছে, তালিকা প্রস্তুত করেছে। সেই ফজু পাগলাকে, সেই ফজলুর রহমানকে বিএনপি কিশোরগঞ্জ থেকে নমিনেশন দিয়েছে, তার ধানের শীষের টিকিট দিয়েছে। প্রফেসর ইউনূস সরকারের অসাধারণ খেলা, এবং কিছুদিনের মধ্যে বিএনপি টের পাবে যে ইউনূস কি জিনিস, সরকার কি জিনিস। শিক্ষা দেওয়া এটা সরকারের একটা তুরির ব্যাপার, এবং বিএনপি টু শব্দ করতে পারবে না, চুপ করে এটা হজম করতে হবে, কোনো প্রতিবাদ করতে পারবে না। যেমন আপনারা দেখছেন, আবার নতুন করে বড় রেফারিকে আমন্ত্রণ জানানো হচ্ছে যে আপনি আমাদের খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। এটা কোন খেলা? এটা রাজনীতির খেলা। এই রাজনীতির খেলাতে রেফারি হিসেবে আবারও আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করেছে, তালিকা প্রস্তুত করেছে। মজার ব্যাপার হচ্ছে, এই যে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, যদিও বলা হচ্ছে এটি প্রাথমিক তালিকা, তারপরেও বলা চলে, ধরে নেওয়া যায় যে এটি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা। এই চূড়ান্ত প্রার্থী তালিকায় যে সমস্ত ব্যক্তিদের 2-1জনের নাম না বললেই নয়, যাদের নাম এসেছে এবং যারা বাদ পড়েছে তাদের 2-1জন সম্পর্কে একটু কথা বলা দরকার। অন্য কারোর ক্ষেত্রে আমাদের আপত্তি নেই। বিএনপি যাদের নামের তালিকা প্রকাশ করেছে তাদের প্রত্যেকের প্রতি আমাদের শুভকামনা থাকলো, একজন বাদে। একজনের প্রতি আমরা শুভকামনা জানাতে পারি না, কারণ তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রকাশ্য বিরোধিতা করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের তিনি গাদ্দার। জুলাই গণঅভ্যুত্থানকে তিনি খাটো করার জন্য এমন কোনো কথা নাই, এমন কোনো বক্তব্য নাই যা তিনি দেন নাই। জুলাই যোদ্ধাদেরকে তিনি টুকাই, রংবাজ, চাঁদাবাজ, রাস্তার ছেলে ইত্যাদি ইত্যাদি উপাধিতে ভূষিত করেছে। তিনি জুলাইকে কালো শক্তির একটি ক্রিয়া বলে আখ্যায়িত করেছিলেন। সেই কিশোরগঞ্জ 4 আসনের যাকে আমরা পাগলা বলে, এক নামে যাকে পাগল আখ্যায়িত করা হয়েছে, সেই ফজু পাগলা। এই ফজু পাগলাকে বিএনপি তাদের প্রার্থিতার নাম ঘোষণা করেছে। এই ব্যাপারে বিএনপির অন্য প্রার্থীর ক্ষেত্রে আমাদের কোনো কথা নাই। এই প্রার্থীর ক্ষেত্রে আমরা যার পর নাই হতাশ হয়েছি। বাংলাদেশের মানুষের নিন্দার মুখে, তাদের সমালোচনার মুখে বিএনপি কিন্তু আজ থেকে 2-3 মাস আগে এই ফজু পাগলার প্রার্থিতা, এই ফজু পাগলার সমস্ত সদস্য পদ 3 মাসের জন্য তিনি স্থগিত করেছিলেন। তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন, তিনি বক্তব্যে বলেছেন যে তারেক রহমানও আমার আগে ফোন দিয়ে সরাসরি আমার কাছে ফোন দেওয়ার সাহস পায় না, আমার মিসেসকে ফোন দিয়ে আগে আমার মিজাজ মর্জি যাই না লয়, তারপরে আমাকে ফোন দেয়। সেই ফজু পাগলাকে, সেই ফজলুর রহমানকে বিএনপি কিশোরগঞ্জ থেকে নমিনেশন দিয়েছে, তার ধানের শীষের টিকিট দিয়েছে। ফজু পাগলা ছাড়া কি বাংলাদেশে কিশোরগঞ্জে আর কোনো নেতা ছিল না? বিএনপির কি নেতার এত আকাল পড়ে গেছে এরকম একজন বিতর্কিত ব্যক্তিকে ডেকে এনে নমিনেশন দিতে হলো? অন্য কারো ক্ষেত্রে কোনো কথা নেই। ফজলুর রহমানকে নমিনেশন দেবার কারণে বিএনপিকে আমরা নিন্দা জানিয়ে রাখলাম, প্রতিবাদ জানিয়ে রাখলাম। এই জাতীয় লোককে নমিনেশন দিয়ে বিএনপি ভালো কাজ করে নাই। এই কাজটা তাদের সঠিক হয় নাই, এটি তাদের ওয়াইজ ডিসিশন হয় নাই। রুমিন ফারহানা এবং ফজলুর রহমান দুজন কিন্তু একই সূত্রে গাথা, তবে দুজন একই লাইনে হাঁটছিল। একই হাসিনার গুণগান, শেখ মুজিবের বন্দনা, ফ্যাসিবাদের বন্দনা। রুমিন ফারহানা বাদ গেলেও কোন লাইন দিয়ে, কোন খুঁটির জোর দিয়ে ফজলুর রহমান ঢুকে পড়লো আমাদের মাথার ভিতরে ঢুকলো না, আমাদের মাথায় বুঝে আসলো না। এর ভিতরে বিএনপির কিছু হেভিওয়েট প্রার্থী তারা বাদ পড়েছে। কেন বাদ পড়েছে সেটি বিএনপি ভালো বলতে পারবে। মোয়াজ্জেম হোসেন আলাল, যিনি 2 দিন আগে জামাতের নিষিদ্ধ চেয়েছেন জামাত ইসলামকে, আবার তিনি পুনরায় ঘোষণা করেছিলেন যে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে তাদের যুদ্ধ অপরাধের দায়ে। এরকম তেল মারার পরেও, এরকম ওয়েলকাম করার পরে, ওয়েলকাম বুঝতে পারছেন তো, তেল কর্ম আর কি, এটা করার পরেও মোয়াজ্জেম হোসেন আলাল কেন বাদ গেলেন সেটি আমাদের বোধগম্য নয়। আরো বাদ পড়েছেন, ওই যে আপনাদের মনে আছে কিনা যে বিএনপির নেতাকর্মীরা যদি মুতে দেয় তাহলে বাংলাদেশ ভেসে যাবে, সেই মুতকাণ্ডের মূল হোতা শামসুজ্জামান দুদু ভাই, তিনিও বাদ পড়েছেন, তার নামও ঘোষণা করা হয়নি। ডক্টর ইউনূস স্যার মজার মানুষ, সত্যি মজার মানুষ। কিভাবে মজা নিতে হয় উনি জানে। আসলে না, আরো অনেক জ্বালাইতে পারতো ভারতকে। ভারতের চোখে চোখ রেখা কথা বলছে না, ভারতের এতদিনের 12টা বাজায় দিতে পারতো। পারতেছে না কেন জানেন? নিজের দেশের মধ্যে ওই যে ইটিং সিটিং মিটিং চলতেছে গত 1.5 বছর যাবত, এদের নিয়েই ব্যস্ত। ভারতকে জ্বালাবার সুযোগ পাইতেছে না। বহুদিন পর সেই সুযোগটা চলে আসছে। কি যে জ্বালাটা জ্বলবে দেখবেন, পুরো ভারতের মিডিয়া ঝাঁপায় করবে জাকির নায়েক সাহেব যখন এখানে আসবে। আমি তো মনে করি জাকির নায়েক সাহেবকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া উচিত, বাংলাদেশের নাগরিক করে নেওয়া উচিত মিস্টার জাকির নায়েককে।
মনে আছে আপনাদের ওই যে মোহাম্মদ আলী ক্লে বক্সার উনি যখন মুসলমান হয়েছিলেন, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলেন, মুসলমান হওয়ার পর বাংলাদেশে আসার পর বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ আলী ক্লে বক্সার, উনাকে বাংলাদেশের নাগরিক করা হয়েছিল। কোন আমলে জানেন? জিয়াউর রহমানের আমলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে উনাকে নাগরিক করে নেওয়া হয়েছিল বাংলাদেশে। আমাদের উচিত হবে ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশের নাগরিক করে নেওয়া, তাহলে ঠিক মতো একদম জায়গা মতো মরিচ দেওয়া যাবে। চিন্তা করছেন কত বড় সাহস? তারা বলতেছে ডাক্তার জাকির নায়েককে তাদের হাতে তুলে দিতে। এর অর্থ কি জানেন? তারা কি বলতে চায় একটু চিন্তা করলেই বাইর করতে পারবেন। তারা বলতে চায় আমরা শেখ হাসিনাকে দিয়ে দিতে রাজি, তোমরা যদি ডাক্তার জাকির নায়েককে দাও। এটাই বোঝা যায়, কারণ কি ওরা তো জানে আমাদের দেশের সবচেয়ে বড় অপরাধী তাদের দেশে, তাহলে তারা কোন মুখে ডাক্তার জাকির নায়েককে চাবে? তার অর্থ কি জানেন? ওরা চাচ্ছে বাংলাদেশ থেকে এরকম কোন প্রস্তাব দেখ যে ঠিক আছে আমরা যাই দেবো ডাক্তার জাকির নায়েককে, তোমরা শেখ হাসিনাকে দাও। আরে ও ভাই, হাজারটা শেখ হাসিনাকে দিল তো ডাক্তার জাকির নায়েককে দেওয়া যাবে না, উনার সমানও হইতে পারবে না। হাজারটা হাসিনা উনার পায়ের নখেরও যোগ্য না। এটা কেন বুঝেন না? উনি কে আর শেখ হাসিনাকে? আর একজন শেখ হাসিনা বানাবার জন্য বেশি কিছু না, কিছু অংশ আর্মি, কিছু অংশ র্যাব, কিছু অংশ পুলিশ যদি এক করতে পারেন, এরকম শেখ হাসিনা জন্ম দেওয়া যায়, একটা না 100টা। কিন্তু একজন জাকির নায়েককে কি জন্ম দিতে পারবেন ওই পুলিশ র্যাব মিলিটারি দিয়া? না, ওইটা জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞানের চর্চা। ডাক্তার জাকির নায়েকের এই মাথাটা ভাই একটা লাইব্রেরি, ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে, শুধু ইসলাম কেন, আপনি যে কোনো ধর্ম নিয়ে কথা বলেন না কেন, ডাক্তার জাকির নায়েককে যে কোনো ধর্ম নিয়ে প্রশ্ন করেন, সঙ্গে সঙ্গে উত্তর দিবে। শুধু উত্তর দেয় না ভাই, কোন পবিত্র গ্রন্থে কি লেখা আছে, কোন পাতায় লেখা আছে, পাতার নম্বর সহকারে, কত নম্বর লাইনে লেখা আছে, পৃষ্ঠার উপরে না নিচে, সব মুখস্থ বইলা দিতে পারে। আর সেই মানুষটার সাথে অনেকেই শেখ হাসিনা তুলনা করেন যে শেখ হাসিনাকে দিয়ে দেন, আমরা ডাক্তার জাকির নায়েককে দিয়ে দেবো। দেখেন কোন একটা টাইমে ডাক্তার জাকির নায়েক সাহেব আসতেছে, এটা মাথায় রাখেন, সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এদিকে দেখেন না 8টা ইসলামিক দল এক জায়গায় চলে আসছে। কিছুদিন যাবত আমাদের একটু সন্দেহ হচ্ছিল, হেফাজত ইসলামকে নিয়ে আমাদের অনেক সন্দেহ ছিল, শোনা যাচ্ছিল ওনারা বিএনপির সাথে হাত মিলাবে। কিভাবে বিএনপির সাথে হাত মিলায়? শাপলা চত্বরে ওনারা যেদিন আসছিল, কার সাহসে আসছিল? বিএনপির সাহসে আসছিল। মামুনুল হক সাহেব বলছে না, আমরা শাপলা চত্বরে গেছিলাম আপনাদের সাহসে, আপনারা কথা দিছিলেন, যার জন্য আমরা ওইখান থেকে আর সরি নাই। আমরা ভাবছিলাম সন্ধ্যার মধ্যে আপনারা এসে আমাদের সঙ্গে যোগ দিবেন, কিন্তু আপনারা আসেন নাই। আর সেই রাত্রি নেমে আসে ভয়াবহ হত্যাকাণ্ড। সেই কথা কি ভুলে গেছে হেফাজত ইসলাম? না ভাই, ভুলতে পারে না। 8টা দল আজকে একসাথে আইসা কি ঘোষণা দিছে? দাবি তাদের 5টা, আর 5টা দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি, যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা, সেটা কি? গণভোট হবে কিনা। জুলাই সনদপত্রের বাস্তবায়নের আদেশ চায় ওনারা। শুধু আদেশ না, বাস্তবায়নের আদেশ দিতেই হবে, না দিয়া কোনো উপায় নাই। গণভোট দিতেই হবে জাতীয় নির্বাচনের আগে, এই ছাড়া কোনো উপায় নাই। আজকে উপদেষ্টারাও কিন্তু প্রেস ব্রিফিং করছিল, ওনারা প্রেসকে ডাকছে। ওদিক দিয়ে আবার দেখেন গুলশানে বিএনপির মিটিং চলতেছে, প্রেস ওইখানে দৌড়াইতেছে। আবার 8 দল একসাথে হইয়া জামাত ইসলামের সঙ্গে যে প্ল্যাটফর্মে আসছে, ওইখানে প্রেস দৌড়াইতেছে। সমস্ত সাংবাদিক ভাই ব্যস্ত হয়ে গেছে। এই ব্যস্ততার মধ্যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কেন ডাকলো এটা বুঝলাম না। উনি ডাইকা শুধু বললো আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্ত দল যদি একসাথে হইয়া কোনো সিদ্ধান্ত না দেয়, তাহলে সরকারি একটা সিদ্ধান্ত নিবে। কথাটা বুঝছেন? কথাটার মধ্যে লজিক আছে, কারণ আপনারা সমস্ত দল মিলা তো আওয়ামী লীগকে সরাইছেন, এক প্ল্যাটফর্মে ছিলেন, একসাথে কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করলেন। তাহলে এখন কেন একসাথে হইয়া একটা সিদ্ধান্ত আসতে পারবেন না? আর যদি আপনারা সিদ্ধান্তে না আসেন, তাহলে আমরা 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিব। এইটুকুই কথা বলছে। এইটুকু কথা বলার জন্য এই সাংবাদিক ভাইদেরকে কষ্ট দেওয়া উচিত হয় নাই। আপনি স্ট্যাটাস দিয়ে জানাই দিতেন, এটা তো আমরা জানি। যদি কেউ এক জায়গায় না আসতে পারে, সিদ্ধান্তে না আসতে পারে, ডক্টর ইউনূস স্যারই সিদ্ধান্ত দিবে, কারণ 3 বাহিনীর সাথে উনি বসছে না, বসে একটা সিদ্ধান্তে তো চলে আসছে। 1 সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটতে যাচ্ছে ভাই, অপেক্ষা করেন। হতাশ হবেন না, কেউ হতাশ হবেন না। আমার বিশ্বাস ওই যে বড় দল, দামি দল, হ্যাঁ দামি ভাবলে কিন্তু ওই যে প্রথম যে গল্পটা বললাম ওইটা মনে রাখেন, গরিব মানুষ কিন্তু মুখ ফিরায় নিবে। তাই দামি বলতে কিছু নাই, সবাই এক প্ল্যাটফর্মে চলে আসেন, জুলাই সনদপত্রের বাস্তবায়নের আদেশটা দিয়ে দেন, আর পিআর সিস্টেম, উচ্চ কক্ষের পিআর সিস্টেমের নির্বাচনটা দিয়ে দেন। ভাই দিতে অসুবিধা কি? সবাই মিলাই সংসদে যান না। পিআর সিস্টেম দিলে ভাই এই ছোট বড় দল যা আছে সবাই যাইতে পারবে। এই যে দেখেন আপনারা জোট করতেছেন, কেন জোট করতেছেন? বিভিন্ন দলকে সঙ্গে নিয়েই তো এই সংসদে যাইতে চাইতেছেন। তাহলে পিআর সিস্টেমে যাইলে অসুবিধা কি? এই যে জোট বানায় নিয়ে যাবেন, এটা তো ভাই অনেকটা ওই যে জাতীয় পার্টির মতো, ওই যে জাতীয় পার্টির জিএম কাদের সাহেবের মতো বিরোধী দল জোট বানায় সঙ্গে নিয়ে যাওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। যার যার প্রতীক নিয়ে সে নির্বাচন করবে, এবং সে যদি অল্প ভোট পায়, কম ভোট পায়, তার কম সদস্য যাবে এই সংসদে, যার বেশি ভোট তার দলের লোক বেশি যাবে সংসদে। অসুবিধা কি? সবাইকে নিয়ে এক জায়গায় বসা দেশটা চালাইতে অসুবিধা কি? এই নতুন বাংলাদেশের নতুন নিয়ম মানতে অসুবিধা কি? আগের নিয়ম মাইনা চললে তো ভাই কোনো কিছুই হবে না। ওই আগের সংবিধানে যা যা লেখা আছে ওগুলো মাইনাই তো শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল। সংবিধানের বাইরে কি গেছিল? সংবিধান বাইরে যায় নাই। সংবিধান নিজের মতো কইরা তৈরি কইরা আইন পাস করা, তারপরে স্বৈরা শাসক হয়েছিল। তাহলে ওই সংবিধানটা রাখবেন কেন? কোনো দরকার নাই। তার মানে কি ওই সংবিধানটাকে একটুখানি রদ বদল করতে হবে। আপনারা এই যে গত 1.5 বছর যা যা চিন্তা ভাবনা করছেন, ওই চিন্তা ভাবনার ফসলটুকু তো এই সংবিধানে আনতে হবে। কিছু তো এখানে রদ বদল করতে হবে, না হলে নতুন বাংলাদেশ কিভাবে হবে? তাই না ভাই? সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।